সো সেটার 62 নাম্বার ম্যাথটায় বলা ছিল যে এ ব্লক অফ ম্যাস 1.6 কেজি ইজ টাইড উইথ আ স্প্রিং 103 নিউটন পার মিটার ফোর্স কনস্ট্যান্ট। ওকে, এখানে একটা ইসের উপর, একটা সারফেসের উপর এরকম একটা স্প্রিং কানেক্ট করা আছে, আর সেখানে আমি একটা ব্লককে রাখছি। সো এখানে এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু 103 নিউটন পার মিটার, আর এই অবজেক্টটার mass m is equal to 1.6 kg। তো আমাদেরকে এখানে বলছে the spring is compressed by 2 cm and the block is released from the position of rest। ওকে, মানে আমি এই স্প্রিংটাকে এখানে কম্প্রেস করছি এই ব্লকটা সহ, মানে আমি এটাকে এইটা হচ্ছে তার রেস্টিং পজিশন, ঠিক আছে, এই পজিশনটা হচ্ছে তার এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। তো আমি এই পজিশন থেকে এই স্প্রিংটাকে তোমার এরকম কম্প্রেস করছি 2 সেন্টিমিটার, ওই আর ওই ব্লকটা ওইটার সামনে ছিল, এই যে ব্লকটা সে এখানে ছিল। তো এইখান থেকে আমি তাকে ছেড়ে দিছি, আমি তাকে কতটুকু কম্প্রেস করছি, এক্স ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার কম্প্রেস করছি। তো আমাদেরকে বলছে যে ইফ দ্য সারফেস ইজ ফ্রিকশনলেস, দুইটা কোশ্চেন এখানে। ফার্স্টে হচ্ছে যদি সারফেসটা ফ্রিকশনলেস হয় then calculate the velocity of the block at the time of crossing the equilibrium position x equals 0। এটা খুব সহজ, যে এইখানে যতটুক পোটেনশিয়াল এনার্জি গেইনড হয়েছে হাফ কে এক্স স্কোয়ার, সেই পোটেনশিয়াল এনার্জিটাই আসলে এই পজিশনে, এই ইকুইলিব্রিয়াম পজিশনে এসে ব্লকের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এরকম ম্যাথ গত ক্লাসে দেখাইছি। তো সেখান থেকে আমি ফার্স্ট স্টেপটা, যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে এটা সিম্পলি এরকম, ভি ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারি রুট ওভার কে ওভার এম টাইমস এক্স। রুট ওভার কে হচ্ছে 103, এম হচ্ছে 1.6 আর এক্স হচ্ছে 0.02, যেহেতু এটা হচ্ছে 2 সেন্টিমিটার, 0.02 এত মিটার পার সেকেন্ড। সেকেন্ড কোশ্চেনটা একটু ট্রিকি, যে এখানে আমার বলছে যে যদি একটা কনস্ট্যান্ট ফোর্স, একটা ফ্রিকশনাল ফোর্স থাকে এখানে 4 নিউটন, এবং সেটা কনস্ট্যান্ট, মানে ওইটা এক এক পজিশনে এক এক রকম, ব্যাপারটা ওরকম না, এটা হচ্ছে সবসময় ভ্যালু একই। এইখানেও 4 নিউটন ফ্রিকশন ফোর্স, এইখানেও 4 নিউটন ফ্রিকশন ফোর্স। তো তখন আমার ভেলোসিটি কি হবে, কত হবে ইকুইলিব্রিয়াম ক্রস করার সময়? আচ্ছা বলো তো, এটা কি বেশি হওয়ার কথা নাকি কম এই প্রথমটা থেকে? হ্যাঁ, কারণ হচ্ছে ফ্রিকশনের এগেইনস্টে একটা সার্টেন অ্যামাউন্ট এনার্জি আমার লস হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখানে ভি এর ভ্যালুটা কি ঠিক আছে? ধরো রুট ওভার কে বাই এম ইন্টু এক্স, না আমার তো 0.16 আসতেছে। ধরো হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার কে বাই এম। v is equal to k by m x না, আমি তো এখানে রুট করছি, তাই না? দেখো এই যে হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার, সো কে বাই এম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, সো ভি ইজ ইকুয়াল টু রুট কে বাই এম ইন্টু এক্স। তো 0.02 আসে না, সরি এটা 0.5 আসে না, তো এটা এইটাই আনসার হবে। ধরো এটার আনসার আসে হচ্ছে তোমার 0.16। ঠিক আছে? আচ্ছা, আর এর পরের কোশ্চেনটার অ্যান্সারটা দেখো, এইভাবে লিখবো যে আমাদের এখানে বলছে যদি একটা কনস্ট্যান্ট ফ্রিকশন ফোর্স থাকে, তাহলে চিন্তা করো তোমার ওই পটেনশিয়াল এনার্জিটা স্প্রিংকে কম্প্রেস করার জন্য যেটা গেইন করছো, সেটা এখন কিসে কিসে ইউজ হচ্ছে? এই ফ্রিকশন, এই 4 নিউটন ফোর্সের ফ্রিকশনের এগেইনস্টে। হ্যাঁ বলো। এখানে মাইনাস হবে না, মাইনাস 0.02, এখানে ইকুইলিব্রিয়াম থেকে বামে গেছে, তাহলে মাইনাস দেব না, আমি এখানে মাইনাস কনসিডার করব। হ্যাঁ, এখানে মাইনাস বসাবো তাইলে, বাট ওইটা স্কোয়ার হয়ে গেলে তো আবার প্লাস সামথিং হবে, দেন আবার স্কোয়ার রুট করলে তো এরকমই আসবে। তো এখানে আসলে সাইনটাও তো ইম্পর্টেন্ট না,
তুমি যদি মাইনাস বসায় করতে চাও তাহলে প্রথমেই ভ্যালুটা বসাই দিবা, মানে আগে রুট করার চেয়ে তুমি এখানে তাহলে ভ্যালুগুলো বসাও। হাফ কে হচ্ছে 103, এক্স হচ্ছে -0.02 স্কোয়ার, বাট অত তো দরকার নেই, সিম্পলি কম্প্রেস বা এক্সটেন্ড করলে ওই স্কোয়ার করো তো, সো এখানে মাইনাস দেওয়া যাক। হ্যাঁ বলো প্রথম থেকে করো না, আমি বলতেছি করো। কোনটা? মানে আমার 0.5 এ আসছে, হাফ হাফ কাটার দুই পাশ থেকে, ঠিক আছে? কে এর ভ্যালু হলো 10 টু দ্য পাওয়ার কিউব। ও আচ্ছা, এখানে আমি যখন এই কোশ্চেনটা কপি করছি বুঝছো, এখানে এটা 103 হয়ে গেছে, এটা 10 কিউব হবে। ঠিক আছে, তো ওটা আমি ওই যে পিডিএফ থেকে কপি করছি তো এই পাওয়ারটা আর আসেনি। ওকে ঠিক আছে, তাহলে এখানে 10 কিউব ডিভাইডেড বাই 1.6 to 0.02 which is 0.5 মিটার পার সেকেন্ড, এটা 10 কিউব। আচ্ছা ভাই এখানে মাইনাসের কনসেপ্টটা ঠিক আছে না? এটা তো জাস্ট হ্যাঁ এর হ্যাঁ জন্য প্লাস এটা। হ্যাঁ হ্যাঁ মাইনাসের কনসেপ্টটা ঠিক আছে, এটা বসাইলেই বেটার, যে এখানে -0.02 তো স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা এখন এরপর দেখো যে হাফ কে এক্স স্কোয়ার, এখন পরের ম্যাথটা দেখো, যে পরের ম্যাথে আমার এই স্প্রিংয়ের ভিতরে পোটেনশিয়াল এনার্জিটা কিসে কিসে ইউজ হইতেছে। এটা এখন এই ফ্রিকশনের অ্যাগেইনস্টে, যে 4 নিউটন ফ্রিকশনের অ্যাগেইনস্টে তো যাচ্ছেই, 4 নিউটন ফ্রিকশনের অ্যাগেইনস্টে কত দূর যাচ্ছে বলো তো? এই 2 সেন্টিমিটার, তাই না? সো 4 ইন্টু এই 0.02, এইটুক অ্যামাউন্ট হচ্ছে, আমরা প্লাস মাইনাস দিয়ে চিন্তা করবো না, জাস্ট চিন্তা করবো যে এই অ্যামাউন্টটা কোথায় কোথায় ইউজ হয়ে যাচ্ছে বা স্পেন্ড হয়ে যাচ্ছে। হাফ কে এক্স স্কোয়ারটা এই 4 ইন্টু 0.02তে চলে যাচ্ছে ফ্রিকশনের জন্য, আর বাকি অ্যামাউন্টটা ইউজ হচ্ছে আমাদের ওই ব্লকটার কাইনেটিক এনার্জি হিসেবে। ঠিক আছে, সো হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 0.02 প্লাস হাফ এম ভি স্কোয়ার। তো এইটা ভি সলভ করলে 0.39 মিটার পার সেকেন্ড আসবে। ওকে, কারো কনফিউশন আছে এখানে? এখানে মাইনাসটা কনসিডার করলাম না কেন? এই ফ্রিকশনের এখানে 4 না, এইখানে আমি ব্যাপার যদি মাইনাস দিয়ে করতে চাও তখন তোমার সব কিছুকেই অনেক সিস্টেমেটিক ওয়েতে করা লাগবে, বাট আমি এখানে ওইভাবে করতেছি না, মানে আমি এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করি নাই, মানে সিম্পলি চিন্তা করছি এইটার ভিতরে ধরো এইখানে তুমি কিছু টাকা জমা রাখছো, সেটা কোথায় কোথায় ইউজ হয়েছে। এখানে -4 ইন্টু 0.02 তো হয় না, তাহলে তো এটা বাম সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে, তোমার কি অতটুকু এনার্জি স্টোর ছিল না? তুমি জাস্ট মান দিয়ে চিন্তা করো বা ভ্যালু দিয়ে চিন্তা করো যে এই এনার্জিটা এই ফ্রিকশনের অ্যাগেইনস্টে যাওয়ার ক্ষেত্রে কতটুকু স্পেন্ড করছো। 4 ইন্টু 0.02 মাইনাস ওইটা ফ্রিকশনের জন্য মাইনাস ওয়ার্ক। ঠিক আছে, তুমি মাইনাসটা দিতা যদি তোমাকে বলা হয়তো এখানে ফ্রিকশন কতটুকু ওয়ার্ক করলো, বাট এই স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি ফ্রিকশনের জন্য স্পেন্ড হয়ে গেছে বা ওয়েস্ট হয়ে গেছে কতটুকু, জাস্ট ভ্যালুটা, আর বাকিটুকু এইখানে। ক্লিয়ার? আমরা সহজভাবে চিন্তা করতেছি। ওকে আচ্ছা, যদি ধরো ওইভাবে করতে না চাও তাইলে তুমি ম্যানুয়ালি এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েও করতে পারো, আমি ওইটা করে দেখাই। এটা একটু রিগোরাস প্রসেস, বাট ওইটাও ইন্টারেস্টিং। দেখো তুমি জাস্ট চিন্তা করো এই অবজেক্টটার উপর কোন কোন ফোর্স কাজ করতেছে যে কোনো একটা মোমেন্টে। দুইটা ফোর্স, একটা হচ্ছে স্প্রিংয়ের রিস্টোরিং ফোর্স এইদিকে, তাই না? স্প্রিংটাকে তো কম্প্রেস করছো, তাহলে স্প্রিংয়ের ফোর্সটা কোন দিকে কাজ করবে? এইদিকে। আর ফ্রিকশন কাজ করতেছে কোন দিকে? এইদিকে। তাইলে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কত? এত। ক্লিয়ার? আচ্ছা, তো এই দুইটা হচ্ছে রেজাল্টেন্ট, মানে এটা হচ্ছে আমার নিট ফোর্স। এখন উই নো যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখন ওয়ার্ক মানে হচ্ছে এই নিট ফোর্স, নিট ফোর্সটা কোন দিকে? ডান দিকে, রাইট? নিট ফোর্স হচ্ছে ডান দিকে। আমার ডিসপ্লেসমেন্ট যে কোনো একটা মোমেন্টে, মানে স্প্রিংটার পজিশনটা যে কোনো একটা মোমেন্টে কোথায়? ইকুইলিব্রিয়াম থেকে লেফটে কোথাও, তাই না? আমি ওইভাবেই মেজার করতেছি।
যে আমার এই অবজেক্টটার যে কোনো একটা মোমেন্টে পজিশন হচ্ছে এই ইকুইলিব্রিয়াম থেকে লেফটে, রাইট, ইকুইলিব্রিয়াম থেকে লেফটে। সো আমার এখানে এফ হচ্ছে ডান দিকে, দেখো এফ হচ্ছে ডান দিকে, নিট ফোর্সটা হচ্ছে ডান দিকে এফ, আর ইকুইলিব্রিয়াম থেকে যে কোনো একটা মোমেন্টের পজিশনটা হচ্ছে লেফটে, তাই না? তো এইখানে আমি যখন এফ ডট ডিএক্স করি, এটা হচ্ছে কি ছিল, এফ ডট ডিএক্স ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইকে। এখানে আমার এফ হচ্ছে ডানে, আর এই ডট ডিএক্স, এক্স যেদিকে ডিএক্সও ওই দিকে অ্যাজিউম করা হয়, তাহলে ডিএক্স হচ্ছে কি লেফটে। সো এখানে এফ আর ডিএক্সের মধ্যে অ্যাঙ্গেল তাহলে কত, 180 ডিগ্রি। সো তুমি এটাকে একবার লিখতে পারো মাইনাস এফ ডিএক্স ইজ ইকুয়াল টু ডেল ইকে। এটা যাদের একদম একদম অ্যাকুরেটলি করার দরকার তারা এইভাবে করতে পারো, বাট আসলে এইভাবে করলেই হয়ে যায়। আচ্ছা, সো এখানে মাইনাস এফ হচ্ছে এই যে এফ এস মাইনাস এফ, আর এটা হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ডেল ইকে। এরপর দেখো মাইনাস এফ এস এর ভ্যালু কত, স্প্রিং ফোর্সের ভ্যালু কত, জাস্ট কে এক্স, মানে আমি জাস্ট ভ্যালু দিয়ে চিন্তা করতেছি কে এক্স, আর ফ্রিকশনের ভ্যালু কত 4 dx ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 0। তো এবার ইন্টিগ্রেশন করো লেফট সাইডে, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.02 থেকে 0। ইনিশিয়ালি অবজেক্টটা ছিল মাইনাস 0.02 পজিশনে, ফাইনালি আসছে 0 পজিশনে। ওকে, ফাইনালি হচ্ছে 0 পজিশনে। সো আমি যদি লেফট সাইডে ইন্টিগ্রেশনটা করি কত আসে আমি বলতেছি, ক্যালকুলেটর করব। ক্যালকুলেটরের লেফট সাইডে ভ্যালুটা আসবে, দেখি করে, এটা আসে হচ্ছে লেফট সাইড থেকে, হ্যাঁ বলো কোনটা, ও আচ্ছা হ্যাঁ এখানে একটা এক্স হবে, হ্যাঁ এক্স হবে একটা। সো আমরা এখান থেকে পাবো 0.12, লেফট সাইডে পাবো 0.12 ইন্টিগ্রেশন করলে ক্যালকুলেটরে, আর রাইট সাইডে থাকে হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0.12 ডিভাইডেড বাই এম তার রুট। সো তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, 2 ইন্টু 0.12 ডিভাইডেড বাই এম হচ্ছে 1.6, তোমার এটা এক্স্যাক্টলি 0.39ই আসে আবার। ওকে, এটা হচ্ছে রিগোরাস প্রসেস, তুমি একদম ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করবা, তাহলে এইভাবে করবা যে এই অবজেক্ট, আমি আরেকবার বলি ঠিক আছে, একটা হচ্ছে সোজা প্রসেস এটা, আরেকটা হচ্ছে তুমি এইভাবে চিন্তা করতেছো ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে, যে অবজেক্টটার উপর টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু তার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়ালটা। সো রাইট সাইডটা ঠিক আছে, লেফট সাইডটা হ্যান্ডেল করা টাফ। ওকে, লেফট সাইডে ডাব্লু সমান হচ্ছে নিট ফোর্স ডট ডিএক্স। এখন তোমার এই অবজেক্টের উপর নিট ফোর্স কোন দিকে, অবভিয়াসলি রাইটে, যেহেতু অবজেক্টটা রাইটে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের রিস্টোরিং ফোর্স, যেটার জাস্ট ভ্যালু আমরা এখানে ভ্যালু দিয়ে করব, কারণ এই স্প্রিংয়ের রিস্টোরিং ফোর্স হচ্ছে সিম্পলি কে এক্স, রাইট, ভ্যালু দিয়ে করতেছি কারণ আলটিমেটলি আমি তাদেরকে ভেক্টর হিসেবেই পরে ট্রিট করতেছি। সো আমার এখানে এফ এর সমান মাইনাস কে এক্স লেখার দরকার নেই, জাস্ট চিন্তা করো দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট কী বোঝায়, এই এফ ভেক্টরটার ম্যাগনিটিউড, ডিএক্স ভেক্টরটার ম্যাগনিটিউড ইন্টু কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। তো এফ এস হচ্ছে কে এক্স, আর এদিকে একটা ফ্রিকশন ফোর্স আছে উইচ ইজ 4, তাহলে নিট ফোর্স কত, কে এক্স মাইনাস 4। ওকে, নিট ফোর্স হচ্ছে কে এক্স মাইনাস 4। এখন সেটা এখানে বসালাম, আর এটা হচ্ছে ডিএক্স, এই মাইনাসটা কোত্থেকে দিলাম, এটা হচ্ছে দেখো নিট ফোর্স এইদিকে। এখন এই ডিএক্সটা হচ্ছে সিম্পলি তোমার অবজেক্টটা এখন যেই জায়গায় আছে, অবজেক্টটা এখন যেখানে আছে সেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম থেকে লেফটে। ওকে, তো তুমি এক্সটা মেজার করতেছো কোন দিকে, এই দিকে, তাহলে ডিএক্সটাও কোন দিকে হবে, এই দিকেই হবে। সবসময় মনে রাখবা যে এক্স যেদিকে মেজার করতেছো ডিএক্সটাও ওই দিকে মেজার হয়, ঠিক আছে। সো ডিএক্স হচ্ছে টু দ্য লেফট,
আর এফ হচ্ছে টু দ্য রাইট, মানে নিট ফোর্স কে এক্স মাইনাস 4, এটা হচ্ছে টু দ্য রাইট। দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। সো কজ 180 ডিগ্রি হচ্ছে -1, সো সেই মাইনাস। দেন তুমি রাইট সাইডে এটা ইভ্যালুয়েট করবা, ওকে, লেফট সাইডে ইভ্যালুয়েট করবা, লেফট সাইড থেকে আসবে 0.12, ক্যালকুলেটার এটা পুরোটা বসাবা, তাহলে 0.12 ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, সো ভি ইজ ইকুয়াল টু এত, ওই সেম অ্যান্সারে আসছে। বাট এইভাবে করার চেয়ে আমার কাছে মনে হয় এটা অনেক সহজ। ওকে, এটা এখন ট্রাই করা না করাই ভালো, এইভাবে এখন না করাটাই ভালো, ঠিক আছে? ইন্টিগ্রেশন যেহেতু এখনও শিখো নাই, ইন্টিগ্রেশন শিখলে তখন তোমার কাছে এগুলো অনেক সহজ লাগবে, মানে তুমি নিজেই সেট আপ করে ওইটা করতে পারবা। ওকে, এই ম্যাথটা দেখানোর ছিল। এরপর আমরা কলিশনে যাই, তাহলে ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশন। সো এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেশন অ্যাভয়েড করেও করে দেখাইতে পারবো, ঠিক আছে? জাস্ট ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েই করবো, বাট আমি এটা ইন্টিগ্রেশন অ্যাভয়েড করে আর ওই ফ্রিকশন যে বললাম নেগেটিভ বসাইতে চাচ্ছি ওইভাবে করে দেখাইতে পারি, ঠিক আছে? এটাকে আমি একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে করি, এটা একটু মুছি। সো এটার যেহেতু আমরা অলরেডি স্প্রিংয়ের ওয়ার্ক জানি, যে একটা স্প্রিংয়ের ওয়ার্ক কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি বের করছি। সো এইভাবে চিন্তা করতে পারো যে এই স্প্রিংটা এটা ধরো তার কম্প্রেসড অবস্থা, সে এখান থেকে ইকুইলিব্রিয়ামে আসতেছে। তো এখানে চিন্তা করো এই ব্লকটার উপর কি কি কাজ হচ্ছে, এই ব্লকটার উপর মানে টোটাল ওয়ার্কটা কারা কারা করতেছে। একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই স্প্রিং, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। এটা অনেক সহজভাবে বুঝতে পারবা, মানে আমি জাস্ট ওই ইন্টিগ্রেশন পার্টটা অ্যাভয়েড করতেছি। সো এখানে ওয়ার্ক হচ্ছে এই ব্লকটার উপর ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক ডান বাই স্প্রিং অ্যান্ড প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, অ্যান্ড টোটাল ওয়ার্ক ডানটাই হচ্ছে এই অবজেক্টটার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই পজিশনে তার ফাইনাল কাইনেটিক এনার্জি মানে ভেলোসিটি যদি ভি হয়, দেন ফাইনাল কাইনেটিক এনার্জি উইল বি হাফ mv স্কোয়ার অ্যান্ড ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ওয়াজ 0। এখন এখান থেকে ডাব্লু স্প্রিং কত? তুমি স্প্রিংয়ের ওয়ার্ক বের করা শিখছিলা যে ডাব্লু স্প্রিং হচ্ছে হাফ কে xi স্কোয়ার মাইনাস xf স্কোয়ার, রাইট? এটা ছিল। সো এখানে তুমি এটা বসাও, হাফ কে xi স্কোয়ার মাইনাস xf স্কোয়ার প্লাস ডাব্লু ফ্রিকশন কোন দিকে গেছে? বাম দিকে 4 নিউটন, আর ডিসপ্লেসমেন্টটা কত? 0.02 মিটার টু দ্য রাইট। সো এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যেহেতু অপোজিট, তো এই ওয়ার্কটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ক, ঠিক আছে? এইখানে আমি মাইনাস দিয়ে লিখবো, বাট ওই যে আগের বার এইখানে মাইনাস বসাইতে চাইছিলা, এইখানে কিন্তু কনসেপ্টটা ওরকম না। এখানে হচ্ছে আমি এনার্জি দিয়ে চিন্তা করতেছি যে এই এনার্জিটা কোথায় কোথায় কত ভ্যালু দিয়ে স্পেন্ড হইতেছে, মানে এইখানে তোমার কত এনার্জি তুমি প্রথমে ইনকাম করছো, পরে কোথায় কোথায় কত ভ্যালু স্পেন্ড করছো, ঠিক আছে? সো এইখানে আমরা যেহেতু ওয়ার্ক দিয়ে করতেছি, এখানে আমি প্রপারলি ওয়ার্কগুলো ঠিক মতো বের করবো। এত এখানে যদি তুমি প্লাস দাও অ্যান্সার কিন্তু ভুল আসবে। তারপর এটা হচ্ছে হাফ, এম হচ্ছে 1.6 আর ভি স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার, হাফ কে হচ্ছে 10 কিউব, xi হচ্ছে 0, সরি xi হচ্ছে -0.02। আমার মনে হয় এইটাই বেস্ট অ্যাপ্রোচ, এইভাবে যদি করো। এত স্কোয়ার মাইনাস 4 ইন্টু 0.02 ইজ ইকুয়াল টু হাফ 1.6 ইন্টু ভি স্কোয়ার, ক্যালকুলেট করো, ভি ইজ ইকুয়াল টু 0.39। আচ্ছা, ইন্টিগ্রেশনটা ক্যালকুলেটার আমি দেখাইতে পারতাম, বাট ক্যালকুলেটারটা এই মুহূর্তে নাই, সো এটা ট্রায়াল পিরিয়ডটা ওভার হয়ে গেছে। সো এটাকে আরও কোনো কোশ্চেন আছে? অ্যান্ড দেখো এক্স্যাক্টলি তুমি যদি এই টার্মটাকে রাইট সাইডে নাও, এটা কিন্তু সেই প্রথম এই লাইনটাই আসে, রাইট? দেখো হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস 4 ইন্টু 0.02। কারো কোশ্চেন আছে এখানে? তাহলে মাইনাসটা কনসিডার করব অনলি ওয়ার্কের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এনার্জি দিয়ে করো সবার জাস্ট ভ্যালু দিয়ে করবা, আর যদি তুমি ওয়ার্ক দিয়ে করো তুমি একদম প্রপারলি ফোর্স কোন দিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, সব কিছু ক্যালকুলেট করে তারপর করবা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তোমার
করতে করতে আসবে, তুমি একসময় নিজেই বুঝবা যে কোনটা কেন কাজ করতেছে। আচ্ছা, তো আমি এরপর কলিশন পোর্শনটায় যাই। আজকে হয়তো পরের চ্যাপ্টার শুরু করতে পারবো না। আচ্ছা, পরের কোন চ্যাপ্টারটা শুরু করব, তোমাদের অপিনিয়ন আছে কোনো যে এটা স্টার্ট করলে ভালো হয়, বা অন্যান্য কলেজে কোন চ্যাপ্টার আছে এরপর ওয়ার্ক এনার্জি থিওরামের পর? এনডিসিতে কোন চ্যাপ্টার করাবে এরপর বলছে, বা ওরা এখন কোন চ্যাপ্টার আছে একটু বলো তো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এইটার পর তাহলে আমি কলিশন সেকশনটাতে যাই। হ্যাঁ বলো। চ্যাপ্টার 10 অ্যাকচুয়ালি এখন পড়ানো পসিবল না, তো আমি ওইটা আমার অলরেডি রেকর্ড করা ভিডিও আছে, তোমার যদি লাগে আমি দিয়ে দেবো। এটা দিছিলাম হয়তো গ্রুপে। আচ্ছা না, তোমাকে দিইনি, অন্য একজনকে দিয়েছিলাম। ওকে, সো আমি ওইটা আরেকবার দিয়ে দিব না। আচ্ছা, তো এখন আমরা কলিশন পড়বো। আমরা অলরেডি কলিশনের ম্যাথ শিখছি, 9-10-এও ছিল, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন দিয়ে করছি। ইভেন আমরা 2D কলিশনও দেখছি, 3D কলিশনও দেখছি। তো এখন কলিশনে আমরা দুইটা স্পেশাল টাইপ দেখব, যে এনার্জির উপর বেস করে কলিশনকে দুইটা ক্লাসিফিকেশনে আনা যায়। এটা নিউটনিয়ান মেকানিক্সেরও চ্যাপ্টার, আবার এটা হচ্ছে এই চ্যাপ্টারেরও একটা, নিউটনিয়ান মেকানিক্সের একটা টপিক, আবার এই চ্যাপ্টারের একটা টপিক। ঠিক আছে, জিনিসটা খুব সহজ। দুই টাইপের কলিশন হয়, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন, যেটার বাংলা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। অবশ্যই বাংলা টার্ম শিখবা, কারণ তোমার গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে যখন করবা তোমার কিন্তু এটা বাংলাতেই করতে হবে। স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এরপর হচ্ছে ইনইলাস্টিক কলিশন, উইচ ইজ অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে যেই কলিশনগুলো স্থিতিস্থাপক বা ইলাস্টিক না, তারাই হচ্ছে অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক। ওকে, সো ইলাস্টিক কলিশন কারা? ইলাস্টিক কলিশন হচ্ছে তোমার সেই টাইপের কলিশন, যেই কলিশন আমরা জানি যে কোনো কলিশনে আসলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকেই। এটা একদম ট্রুথ, যে আমার ওই টোটাল মোমেন্টাম যেটা পুরো সিস্টেমে সেটা হচ্ছে কনজার্ভ থাকে। এটা ইলাস্টিকের জন্য, ইনইলাস্টিকের জন্য। বাট ইলাস্টিক কলিশনে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে। কাইনেটিক এনার্জি ইজ অলসো কনজার্ভড। কনজার্ভড মানে হচ্ছে কলিশনের আগে টোটাল যে ভ্যালু ছিল, কলিশনের পরেও টোটাল ভ্যালুটা সেম। ওকে, সো ইলাস্টিক কলিশনে হচ্ছে দুইটাই কনজার্ভ থাকে। আর ইনইলাস্টিক কলিশন হচ্ছে, ইনইলাস্টিক কলিশন মানে এখানে আমি একটু সাইডে লিখি যে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড মানে কলিশনের আগের টোটাল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইনাল মোমেন্টাম, মানে কলিশনের পরে। আর কাইনেটিক এনার্জি কনজার্ভড বলতে বোঝায় কলিশনের আগের টোটাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কলিশনের পরের টোটাল কাইনেটিক এনার্জি। ইনইলাস্টিক কলিশন হচ্ছে জাস্ট লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকে, মানে এই পোর্শনটা ফিক্সড। এটা ইনইলাস্টিকের জন্য অ্যাপ্লিকেবল। আর বাট এইখানে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না, কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড। তো এটা আমি নিউটনিয়ান মেকানিক্সে পড়াই নাই, কারণ আমাদের কাইনেটিক এনার্জি যেহেতু ওয়ার্ক এনার্জির একটা টপিক, সো এর জন্য আমি এখানে দেখাচ্ছি। তো এখানে ইজ নট কনজার্ভড, মানে এখানে এটা কনজার্ভড না। মানে আইডিয়াটা এরকম যে প্রথমে যে কাইনেটিক এনার্জিটা ছিল, ফাইনাল কাইনেটিক এনার্জিটা তার থেকে একটু কম। তাহলে এখানে এই যে কমে গেছে, কতটুক কমে গেছে বা এটা কই গেছে, এটা হচ্ছে ওয়েস্ট হয়ে গেছে। কীভাবে ওয়েস্ট হয়েছে? হিট অর সাউন্ড হিসেবে। একটা জিনিস যখন আরেকটা জিনিসের সাথে জোরে কলিশন হয়, অবভিয়াসলি সাউন্ড শুনবা, অথবা কিছুটা হিট প্রডিউস হবে। তো এইগুলো হচ্ছে মানে ইউজুয়ালি কোনো কলিশনই পারফেক্টলি ইলাস্টিক না। রিয়েল লাইফে কোনো কলিশনই ইলাস্টিক কলিশন হয় না। ওকে, কারণ সব কিছুতেই ফ্রিকশন আর হিট ইনভলভড। সো সব কলিশনই আলটিমেটলি ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন হচ্ছে একটা থিওরিটিক্যাল আইডিয়া। কিছু কলিশন আছে যেগুলো ইলাস্টিক,
বাট সেটা হচ্ছে আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়ব তখন দেখব। বাট নর্মালি আমরা যত কলিশন নিয়ে ডিল করি ম্যাক্সিমামই হচ্ছে ইনইলাস্টিক কলিশন। তো এখন আমরা ইলাস্টিক কলিশনের ফর্মুলা ডিরাইভ করব, যে ইলাস্টিক কলিশনের জন্য দুইটা অবজেক্ট যদি ইলাস্টিক কলিশনের থাকে তখন ফাইনাল ভেলোসিটির ফর্মুলা কি হবে। ফর্মুলাটা অনেক বড়, তো আমি এটা ডেরিভেশনটা দেখাবো, কারণ অনেক সময় তুমি ফর্মুলা ভুলে যাইতে পারো, তখন তোমার এটা যাতে তুমি পরীক্ষার হলে অ্যাটলিস্ট বের করে নিতে পারো। আর এটা ডেরিভেশনে কিছু জিনিস আছে যেগুলো এমসিকিউতে আসে। সো ইলাস্টিক কলিশনে হচ্ছে দুইটা অবজেক্ট থাকবে, ধরো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। এই ফার্স্ট অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v01, আর ফার্স্ট অবজেক্টটার সেকেন্ড অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v02। এইখানে তারা দুইজন কোলাইড করলো। এখানে কোলাইড করার একটা কন্ডিশন হচ্ছে যে v02কে অবভিয়াসলি v01 থেকে ছোট হইতে হবে, আদারওয়াইজ তো কলিশন হবে না। কারণ যদি v02 বড় হয় তাহলে তো ও সামনে যাইতেই থাকবে, কোনোদিন এটা ওকে ক্রস করতে পারবে না। এটা হচ্ছে কলিশন হওয়ার কন্ডিশন। ঠিক আছে, সো এখানে ধরো দুইটা কোলাইড করলো, কোলাইড করার পর ধরো ফার্স্ট অবজেক্টটা, এই ফার্স্ট অবজেক্টটার এবার ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি হয়েছে v1। আচ্ছা v0 v না দিয়ে না লিখে আমি vi দিয়ে লিখি আর vf দিয়ে লিখি। এটা হচ্ছে vi1, এটা হচ্ছে vi2। কলিশন হওয়ার কন্ডিশন হচ্ছে vi2 মাস্ট বি লেস দ্যান vi1। কলিশন হওয়ার পর আমি বললাম যে ফার্স্ট অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে vf1, মানে ফাইনাল ভেলোসিটি অফ অবজেক্ট 1, আর সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে vf2। তো আমি এখানে বলছি যে এটা একটা ইলাস্টিক কলিশন। সো ইলাস্টিক কলিশন মানে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে মোমেন্টাম কনজার্ভ থাকবে, মোমেন্টাম ইজ কনজার্ভড। সো মোমেন্টাম যদি কনজার্ভ থাকেই তাহলে আমি কি লিখতে পারি যে ইনিশিয়াল মোমেন্টাম m1 vi1 প্লাস m2 vi2 ইজ ইকুয়াল টু m1 vf1 প্লাস m2 vf2। সো দিস ইজ ইকুয়েশন 1। অ্যান্ড এটা যদি একটা ইলাস্টিক কলিশন হয় দেন আমরা অলসো বলতে পারবো যে কাইনেটিক এনার্জি ইজ অলসো কনজার্ভড। কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। সো কাইনেটিক এনার্জি কনজার্ভড বলতে কি বোঝাচ্ছে, যে ইনিশিয়ালি টোটাল যে কাইনেটিক এনার্জি ছিল, ফার্স্ট অবজেক্টের কাইনেটিক এনার্জি ছিল হচ্ছে হাফ m1 vi1 স্কোয়ার, আর সেকেন্ড অবজেক্টটার কাইনেটিক এনার্জি ছিল হাফ m2 vi2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এত ইয়া করে না লিখে আমি ইউ আর ভি দিয়ে লিখি, এভাবে লিখতে আমারই বিরক্ত লাগতেছে। আর ফর্মুলাগুলো ইউ দিয়ে ভি দিয়ে মনে রাখা সহজ। এখানে একটু এটা ক্লিয়ার করি দাও। ভাইয়া উপরে মোমেন্টাম ইজ কনজার্ভ লিখছো না? শুধু m1 m2 না, এটা লিখতেছি। আচ্ছা, সো হাফ এরপর হচ্ছে m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। সো এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি, মানে আমি যদি এই দুইটাকে সলভ করি তাহলে আমি v1 আর v2 এর দুইটা ফর্মুলা পাবো। ঠিক আছে, সো এই দুইটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি মেইন দুইটা কন্ডিশন। এই দুইটা হইলেই একটা কলিশন ইলাস্টিক হবে। ওকে, তো এখন এই দুইটা ইকুয়েশনকে আমি মার্জ করি কীভাবে দেখো।
সেটা হচ্ছে যে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু হচ্ছে m1v1 প্লাস m2v2। তো আমি এখান থেকে এক কাজ করি, এইখানে আমি সব m1 গুলাকে এক পাশে নিই আর m2 ওয়ালা টার্মগুলোকে এক পাশে নিই। আর এই পাশে এখানে দেখো হাফগুলো কেটে দেওয়া যায়, এইখানেও আমি সব m1 টার্মগুলোকে এক পাশে নিই আর m2 টার্মগুলোকে এক পাশে নিই। এখন দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। সো u1 মাইনাস v1 u1 প্লাস v1 ইকুয়ালস m2 v2 মাইনাস u2 v2 প্লাস u2। এখন একটা জিনিস খেয়াল করো, এইটার দিকে তাকাও, এই টার্মটা কিন্তু এখানে আছে, যে এই যে m1 u1 মাইনাস v1 এই টার্মটা ইকুয়ালস বলছে m2 ইন্টু v2 মাইনাস u2 এই টার্মটা। সো এই দুইটা যদি ইকুয়াল ইকুয়াল হয় আমি বোথ সাইড থেকে এদেরকে ক্যান্সেল করতে পারি, তাই না? এইটা আর এটাকে কাটলাম। সো এখান থেকে দেখো কি পাওয়া যাচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা রেজাল্ট, এমসিকিউতে প্রচুর আসে, যে u1 v1 u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু u2 প্লাস v2। ইলাস্টিক কলিশনের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, যে একটা ইলাস্টিক কলিশন যদি থাকে তার প্রথম অবজেক্টটার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভেলোসিটি, এটাকে এভাবে লিখতে পারি যে ভেলোসিটি অফ, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ ফার্স্ট অবজেক্ট প্লাস ফাইনাল ভেলোসিটি অফ ফার্স্ট অবজেক্ট। মানে এটা এমসিকিউতে আসে, ঠিক আছে, যে নিচের কোনটা ট্রু ফর ইলাস্টিক কলিশন। সো ফাইনাল ভেলোসিটি অফ ফার্স্ট অবজেক্ট ইকুয়ালস, এটা হচ্ছে ইনিট ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি বা প্রথম বেগ আদি বেগ অফ সেকেন্ড অবজেক্ট, আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি অফ সেকেন্ড অবজেক্ট। সো ইলাস্টিক কলিশনে অ্যাকচুয়ালি একটা অবজেক্টের ফাইনাল আর ইনিশিয়াল ভেলোসিটির সামটা দুইটা অবজেক্টের জন্যই সেম। ওকে, এইটাকে আরেকটু চেঞ্জ করে লেখা যায় এইভাবে, দেখো u2 মাইনাস u1 ইজ ইকুয়াল টু v1 মাইনাস v2, আর এটাকে আরেকটু চেঞ্জ করে এভাবে লিখতে পারি যে u2 মাইনাস u1 ইজ ইকুয়াল টু মাইনাস v2 মাইনাস v1। ওকে, সো u2 মাইনাস u1টা কি দেখো, এই ছবিটাই u2 মাইনাস, আমি এই ছবিটা এখানে আরেকবার আঁকি, ঠিক আছে? দেখো এই হচ্ছে আমার ফার্স্ট অবজেক্টটা এটা হচ্ছে m1, এটা হচ্ছে u1, এই হচ্ছে সেকেন্ড অবজেক্ট, এটা m2, এটা হচ্ছে u2। বলো তো u2 মাইনাস u1টা কি বোঝায়? এই u2 থেকে u1 কে মাইনাস করলে এটা কি বোঝায়? হ্যাঁ, একজন বলো। না, ওইটা বোঝাচ্ছে না, মানে এই u2 মাইনাস u1 টার্মটাকে তুমি কি ইন্ডিকেট করো এটা দিয়ে, যে এই u2, হ্যাঁ আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, গুড। এটা বোঝায় যে রিলেটিভ ভেলোসিটি অফ অবজেক্ট টু, দেখো রিলেটিভ ভেলোসিটি অফ অবজেক্ট টু উইথ রেসপেক্ট টু WRT, মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু 1, আর এই পাশে এটা হচ্ছে মাইনাস রিলেটিভ ভেলোসিটি অফ, মানে এটা হচ্ছে বিফোর কলিশন রিলেটিভ ভেলোসিটি অফ অবজেক্ট টু উইথ রেসপেক্ট টু অবজেক্ট 1, আর এটা হচ্ছে মাইনাস রিলেটিভ ভেলোসিটি, এটা হচ্ছে আফটার কলিশন রিলেটিভ ভেলোসিটি অফ অবজেক্ট টু উইথ রেসপেক্ট টু 1। এগুলো সবই কিন্তু এমসিকিউতে দেয়, টু উইথ রেসপেক্ট টু 1।
এটা হচ্ছে আফটার কলিশন। ভাইয়া এটা কি লিখছে বুঝতে পারতেছি না। ধরো ভেলোসিটি অফ অবজেক্ট টু উইথ রেসপেক্ট টু, WRT মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু অবজেক্ট ওয়ান আফটার কলিশন। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি থেকেও এটাকে আরও একটু সুন্দর করে লেখা যায়, মানে আরও একটু ইজিলি লেখা যায়। সেটা হচ্ছে দেখো U2 মাইনাস U1 মানে হচ্ছে এই M1-এর মানে অবজেক্ট ওয়ানের অ্যাপ্রোচিং ভেলোসিটি। অ্যাপ্রোচিং মানে যে এই অবজেক্টটার কাছে কত ভেলোসিটি, মানে ও কত ভেলোসিটিতে অবজেক্ট টু এর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। রিলেটিভ ভেলোসিটি তো ওইটাই, তাই না, যে এই অবজেক্ট ওয়ানের কাছে অবজেক্ট টু এর ভেলোসিটিটা কত মনে হবে। সো এটাকে এইভাবে লেখে যে অ্যাপ্রোচিং ভেলোসিটি, অ্যাপ্রোচিং ভেলোসিটি ইজ ইকুয়াল টু, দেখো এই V1 মাইনাস V2, দেখো ধরো প্রথমে U2 হচ্ছে ছোট আর U1 হচ্ছে বড়, তাই না। সো U2 মাইনাস U1 করলে তুমি পাবে অ্যাপ্রোচিং ভেলোসিটি, মানে কত ভেলোসিটিতে এটা এটার দিকে যাচ্ছে। মানে তুমি যদি অবজেক্ট টুকে স্টেশনারি মনে করো, তখন অবজেক্ট ওয়ানের কাছে কত ভেলোসিটিতে অবজেক্ট টু এর দিকে ছুটে যাচ্ছে এইটা ওর কাছে কত মনে হবে, ঠিক আছে। আর পরের যে ভ্যালুটা উইচ ইজ V1 মাইনাস V2, এই ইসের পর দেখো প্রথমে U2 হচ্ছে ছোট ছিল, U1 বড় ছিল, তাই U2 মাইনাস U1 হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। আর কলিশনের পর এটাও তখন একটা নেগেটিভ কোয়ান্টিটি থাকতে হবে, লেফট সাইড যেহেতু নেগেটিভ, রাইট সাইডও নেগেটিভ। তো এখানে তাহলে কি বলা যায়, V1 হচ্ছে এখন ছোট, V2 হচ্ছে বড়। তার মানে অবজেক্ট ওয়ানের ভেলোসিটি এখন ছোট হয়ে গেছে আর অবজেক্ট টু এর ভেলোসিটি এখন বড় হয়ে গেছে। তাহলে এখন বলো তো এই অবজেক্টটা কি এখন স্লোলি যাবে আর এটা ফাস্ট যাবে না, সেকেন্ডটা। তার মানে এরপর কি ওরা একজন আরেকজনের দিকে অ্যাপ্রোচ করতেছে নাকি দূরে সরে যাচ্ছে, বলো তো। দূরে সরে যাচ্ছে। সো ওইটাকে বলা হয় রিসেস, রিসেসিং ভেলোসিটি, ঠিক আছে। সো অ্যাপ্রোচিং ভেলোসিটি সমান রিসেসিং ভেলোসিটি হয়। মানে ওরা কলিশনের আগে যেই ভেলোসিটিতে অ্যাপ্রোচ করে একজন আর একজনের দিকে, কলিশনের পর ঠিক ওই ভেলোসিটিতেই দুইজন দুইজনের থেকে দূরে সরে যায়, ঠিক আছে। এগুলো জাস্ট MCQ এর জন্য, এগুলো তোমার ম্যাথ করতে লাগবে না। তোমার ম্যাথ করতে আসলে এই ইনফরমেশনটা জানলেই হয়, বাট এইটাও আসলে দরকার নেই। আমরা এর থেকেও ভালো একটা ফর্মুলা বের করবো এখন, ঠিক আছে। একটা গেল, তো এরপর দেখো, সো এখান থেকে আমি কি বের করলাম যে U1 প্লাস V1 ইজ ইকুয়াল টু U2 প্লাস V2। আর অলরেডি আমাদের মোমেন্টাম কনজারভেশন থেকে আমরা জানি M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। আমার টার্গেট হচ্ছে, আমার গোল হচ্ছে V1 এর একটা ফর্মুলা বের করব আর V2 এর একটা ফর্মুলা বের করব। মানে আমাকে তুমি কোশ্চেনে M1 বলবা, M2 বলবা, U1 বলবা, U2 বলবা, আর কিছু বলতে হবে না। জাস্ট এই চারটা বললে আমি V1 বের করে দিব আর V2 বের করে দিব, যদি সেটা ইলাস্টিক কলিশন হয়। তো এইখান থেকে তাহলে এক কাজ করি, আমি এই V1 এর একটা ভ্যালু লিখতে পারি এভাবে যে U2 প্লাস V2 মাইনাস U1। ওকে, সো এই V1টাকে আমি আবার এইখানে বসাবো। সো M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 ইন্টু V1 হচ্ছে এইটা, U2 প্লাস V2 মাইনাস U1 প্লাস M2 V2। সো এখানে M1 U1 প্লাস M2 U2, এটা হচ্ছে M1 U2 মাল্টিপ্লাই করে দাও, এটা হচ্ছে M1 V2 মাইনাস M1 U1 প্লাস M2 V2। তো এখানে কোনো টার্মই কোনোটার সাথে মিলতেছে না, তো আমাদের অ্যাকচুয়ালি ক্যান্সেল করার কিছু নেই, জাস্ট এইটাকে আমি লেফট সাইডে নিতে পারি। বাট আমার টার্গেট হচ্ছে কি একটা V2-র ফর্মুলা আনা। তো আমি এখানে এইটাকে আর এইটাকে দুইটাকেই লেফট সাইডে নেই, দেখো এখানে দুইটাকেই লেফট সাইডে নিব, তাহলে এরকম আসবে যে M1 U1 মাইনাস U2, সরি M1, এটা হচ্ছে 2M1 U1, 2M1 U1, মানে এই যে এটা লেফট সাইডে গেল, প্লাস
m2u2 মাইনাস m1u2 ইজ ইকুয়াল টু রাইট সাইডে থাকে v2 যদি কমন নাও m1 প্লাস m2। সো এখান থেকে লেখা যায় 2m1u1 প্লাস u2 কমন নাও m2 মাইনাস m1 ইজ ইকুয়াল টু v2 ইন্টু m1 প্লাস m2। সো এখান থেকে v2 সমান কত লেখা যায় 2m1u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m2 মাইনাস m1 উপরে আর এখানে হচ্ছে একটা u2। ওকে, আমি তাহলে v2 এর একটা ফর্মুলা পেয়ে গেছি। ওকে, এখন v2 এর এই ফর্মুলাটা তুমি যদি আবার এইখানে বসাও, এই জায়গাতে বসাও, তাহলে তুমি v1 এর ফর্মুলা পেয়ে যাবে। সো আমি ওইটা বসায় আর দেখাচ্ছি না, এখানে আমি ডিরেক্টলি লিখি, তুমি এটা বসায় দেখবা। সো v1 এর ভ্যালু আসবে এরকম m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে u1 প্লাস এটা হচ্ছে m1 প্লাস m2, এটা হচ্ছে 2m2 u2। ওকে, সো আমরা দুইটা ফর্মুলা পেয়ে গেলাম। আমাদের ইলাস্টিক কলিশনের জন্য এই দুইটা ফর্মুলা একদম মুখস্থ রাখতে হবে। ওকে, v1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 শর্ট করা যাবে না এলসিএম করে এখানে? না, এর থেকে শর্ট হবে না, এটাই রাখতে হবে, ঠিক আছে। সো v1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর v2 হচ্ছে এত। এই দুইটা ফর্মুলা একদম ভালো মতো মুখস্থ রাখবা। ইলাস্টিক কলিশনের ম্যাথে এই ফর্মুলা তোমার পারতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ফর্মুলা দুইটা মনে রাখবা কিভাবে, দেখো। এই ফর্মুলা দুইটা আমি যেভাবে মনে রাখি, যে ফার্স্টে তুমি এখানে v1 লিখবা, এখানে v2 লিখবা, ইকুয়াল সাইন দিবা দুইটার পাশেই, দুইটা দাগ দিবা এরকম, এখানেও দুইটা দাগ, এখানে u1 লিখবা, এখানেও u1 লিখবা, এখানে u2 লিখবা, এখানেও u2 লিখবা। সবগুলোতে ডিনোমিনেটর সেম, সেটা হচ্ছে m1 প্লাস m2। ওকে, আচ্ছা, এবার এইখানে লিখবা হচ্ছে 2m1, সরি এখানে লিখবা হচ্ছে m1 মাইনাস m2, m1 মাইনাস m2, এখানে লিখবা 2m2, আর এখানে লিখবা 2m1, এখানে লিখবা m2 মাইনাস m1। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখার ট্রাই করবা, এটা প্র্যাকটিস ছাড়া উপায় নেই, তোমার অনেকবার এগুলোর ম্যাথ টাথ করতে হবে, তাইলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো ইলাস্টিক কলিশন রিলেটেড ম্যাথ আসে হচ্ছে দুই রকম। একটা হচ্ছে, আচ্ছা, নর্মাল কলিশনের ম্যাথের সাথে ইলাস্টিক কলিশনের ম্যাথের পার্থক্যটা বা ডিফারেন্সটা কোথায়? নর্মাল ম্যাথে তোমাকে কিন্তু একটা অবজেক্টের ভেলোসিটি দেয়, মানে m1 দিয়ে দেয়, সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটি দেয়, তারপর হচ্ছে ম্যাস দেয়, তারপর সেকেন্ড অবজেক্টটারও ম্যাস ভেলোসিটি দুইটাই দিয়ে দেয়। আর কলিশনের পরেও দেখবা যে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি বলবেই। ওকে, দেন তুমি এইটা ইউজ করে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ইউজ করে তুমি এখান থেকে ওই v2টা বের করো, তাই না? তোমাকে এখানে এই কয়টা ইনফরমেশন দেওয়া থাকে, তুমি এখান থেকে v2 বের করো। বাট ইলাস্টিক কলিশনের ম্যাথে তোমাকে জাস্ট এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, এই দুইটা দেওয়াটাই ইনাফ। ওকে, সো এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে তখন এই v1 v2 দুইটাই বের করতে বলবে। তো আমরা একটা ম্যাথ দেখি যে কীভাবে করবো। সো ম্যাথটা এরকম যে এখানে 2 কেজির একটা অবজেক্ট আছে, যার ভেলোসিটি হচ্ছে ফার্স্টে ছিল 3 মিটার পার সেকেন্ড, আর এখানে আরেকটা অবজেক্ট আছে 3 কেজির, যার ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আমি বললাম ইফ দ্য কলিশন ইজ ইলাস্টিক, এই দুইটা অবজেক্ট যখন কোলাইড করলো, ইফ দ্য কলিশন ইজ ইলাস্টিক ফাইন্ড দেয়ার ফাইনাল ভেলোসিটিস। মানে কলিশনটা যদি ইলাস্টিক হয় তাহলে কলিশনের পর 2 কেজির ভেলোসিটি কত, আর কলিশনের পর 3 কেজির ভেলোসিটি কত।
মানে v1 কত আর v2 কত দুইটাই জানতে চাই। সো আমাদের ফর্মুলা হচ্ছে v1 ইজ ইকুয়াল টু এটা, তো এখানে ভ্যালু বসাও। m1 হচ্ছে 2, m2 হচ্ছে 3, m1 হচ্ছে 2, m2 হচ্ছে 3, u1 হচ্ছে 3 প্লাস 2m2, 2 ইন্টু m2 হচ্ছে 3, m1 হচ্ছে 2, m2 হচ্ছে 3, u2 হচ্ছে 1। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করলে v1 এর ভ্যালু চলে আসবে। আর v2 বের করার জন্য তোমার v2 এর ফর্মুলা লিখতে হবে। v2 হচ্ছে 2m1 u1 divided by m1 plus m2 plus m2 minus m1 divided by m1 plus m2 u2। সো এখানে ভ্যালু বসাও 2 into 2 into 3 divided by 2 plus 3 plus 3 minus 2, 2 plus 3, 1। ওকে, সো এইভাবে তুমি ইলাস্টিক কলিশনের ফাইনাল ভেলোসিটিগুলো বের করতে পারো। ভ্যারিয়েশন আছে কয়েকটা। ধরো আমি বললাম এই অবজেক্টটা হচ্ছে স্টেশনারি, তখন কিন্তু তোমার ক্যালকুলেশন অনেকটা কমে গেল। এখানে u2টা যদি 0 হয় তাহলে এটা পুরোটাই 0, আবার u2 যদি 0 হয় এটাও পুরোটা 0, তখন খুব ইজিলি করা যায়। আবার ধরো আমি বললাম সেকেন্ড অবজেক্টটা হচ্ছে বাম দিকে যাচ্ছিল, টু দ্য লেফট যাচ্ছিল, এটা এইভাবে না গিয়ে এইভাবে যাচ্ছিল, তখন u2 এর ভ্যালু কত লিখতাম বলো তো? এখানে তখন u2 এর ভ্যালুটা কত হতো? জাস্ট -1। ঠিক আছে, -1, এটাও -1। সো এই ভ্যারিয়েশন মানে নর্মাল কলিশনের ম্যাথ যেমনি করতা ওইটাই, জাস্ট এখানে তোমার আগের মতো এখন তোমার দুইটার ম্যাস আর তিনটা ভেলোসিটি দেওয়া থাকবে না, তোমাকে দুইটার ম্যাস আর দুইটা ভেলোসিটি দেওয়া থাকবে। এটা হচ্ছে 1, 1, 1। সো ইলাস্টিক কলিশনে ফাইনাল ভেলোসিটি তুমি এইভাবে বের করতে পারো। কেউ যদি বাই চান্স পরীক্ষার হলে এই ফর্মুলা ভুলে যাও, তখন তোমার একটা ব্যাকআপ হচ্ছে ওই যে একটা স্টেটমেন্ট বলছিলাম না যে u1 প্লাস v1 সমান হচ্ছে u2 প্লাস v2। ঠিক আছে, সো ব্যাকআপটা হচ্ছে তুমি এই ফর্মুলা ছাড়াও এটা করতে পারো। ইনফ্যাক্ট অনেকেরই এই ফর্মুলা মুখস্থ থাকে না, ইভেন আমিও অনেক সময় এটা ভুলে যাই, তখন আমি এইভাবে করি যে u1 প্লাস v1 হচ্ছে u2 প্লাস v2। তো u1 হচ্ছে এখানে 3, v1 হচ্ছে 1, সরি v1 হচ্ছে জানি না, এটা বের করব, u2 হচ্ছে 1, v2ও জানি না। এটা একটা ইকুয়েশন। আর এখানে তো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন আছেই, সো ওইখান থেকে আমি আরেকটা ইকুয়েশন বানিয়ে নিতে পারবো। যেহেতু দুইটা আননোনের জন্য আমার দুইটা ইকুয়েশন দরকার। সো হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। সো এই দুইটা ইকুয়েশন পাইছো। এই প্রথমটা থেকে v1 এর ভ্যালুটা কষ্ট করে এখানে বসাও, দেন সলভ করো, v2 এর ভ্যালু পাবা, দেন আবার v1 এর ভ্যালু পাবা। এইভাবে করতে পারো। ঠিক আছে, আর ফর্মুলা মুখস্থ থাকলে তো আর কথাই নেই, ডিরেক্টলি একবারে ভ্যালু আসবে। মানে তুমি যেই আইডিয়াটা দিয়ে করছো, হ্যাঁ, না কোনো মার্কস কাটবে না, দুইটাই ভ্যালিড। ইভেন বইতেও অনেক সময় দেখবে এইভাবে করছে, অনেক সময় এইভাবে করছে। ওকে, গাইডগুলোতেও সবসময় যে এইটাই ফলো করে তা না। তোমার কাছে যেটা ভালো লাগে, তুমি এই ফর্মুলা দেখে যাতে আমাকে আবার না বলো এই ফর্মুলা ভাইয়া পড়াও নাই, সো এর জন্য আমি দুইটাই দেখাইছি। ঠিক আছে, সো এই ফর্মুলা আমি প্রেফার করি যে যদি ফর্মুলাটা মুখস্থ থাকে খুব ভালো। তোমার ওই দুইটা ইকুয়েশন সলভ করতে গিয়ে অনেকে টাইম নষ্ট করে, হচ্ছে এটা মুখস্থ রাখো, যাতে মেমোরাইজিং পাওয়ার ভালো, এটা দিয়ে করো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন ইলাস্টিক কলিশনে এইটা এক ধরনের ম্যাথ। আরেক ধরনের ম্যাথ আছে, আমি তোমাকে একটা কলিশনের ব্যাপারে ডাটা দিয়ে দিব, যে একটা কলিশন এরকম 2 কেজি, সে হচ্ছে এদিকে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, আর এটা হচ্ছে ধরো 3 কেজি, সে এদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। আমি বললাম এই দুইটার মধ্যে কলিশনের পর দুইজন মিলে একটা অবজেক্ট হয়ে গেছে, দুইজন মিলে এখন একটা অবজেক্ট, মানে দুইটা এখন অ্যাটাচড হয়ে গেছে 5 কেজি।
আমি জিজ্ঞেস করলাম এই কলিশনটা কি ইলাস্টিক। সো তুমি আগে তাদের ফাইনাল ভেলোসিটি বের করতে পারবা কম্বাইন্ডটা। সো তুমি জানো যে 2 × 4 মানে মোমেন্টাম কনজারভেশন 2 × 4 প্লাস 3 × 2 ইজ ইকুয়াল টু 5 × v। সো এখান থেকে তুমি ভিটা আগে বের করে নাও। আমি এখানে জিজ্ঞেস করছি যে এটা কি ইলাস্টিক কিনা, ওয়েদার ইট ইজ ইলাস্টিক অর নট। সো তুমি এখানে ভিটা বের করো। সো ভি হচ্ছে 4 2 8 প্লাস 6 14 14/5। এবার ইলাস্টিক চেক করবো কিভাবে? ইলাস্টিক চেক করার কন্ডিশন হচ্ছে ফার্স্টের যে কাইনেটিক এনার্জির সাম, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর এটা ফাইনাল একটা সমান আসে কিনা। সো ফার্স্টে কাইনেটিক এনার্জি হচ্ছে 1/2 × 2 × 4 স্কোয়ার প্লাস 1/2 × 3 × 2 স্কোয়ার। সো এটা সামথিং একটা ভ্যালু আসবে, কত আসে দেখি। এটা হচ্ছে 22 জুল। আর ফাইনাল কাইনেটিক এনার্জিটা কত আসবে? ফাইনালি এটা জাস্ট একটা অবজেক্ট, সো 1/2 × 5 × v স্কোয়ার। সো ভি হচ্ছে 14/5। এটা যদি এখানে বসাও তাহলে আসে 19.6 জুল। সো যেহেতু দুইটা ম্যাচ করে নাই, ইকে এফ হচ্ছে ইকে আই থেকে ছোট, এটা ছোটই হবে, কখনো বড় হবে না অবভিয়াসলি। সো যেহেতু এটা ছোট তাহলে আমি বলবো এটা একটা ইনইলাস্টিক কলিশন। আর যদি ইকুয়াল ইকুয়াল হইতো তাহলে বলতাম এটা একটা ইলাস্টিক কলিশন। আচ্ছা, বাকি এনার্জিটা তাহলে কই গেছে? তোমাকে অনেক সময় এভাবেও কোশ্চেন করতে পারে, এই কলিশনটার পর কতটুক এনার্জি সাউন্ড আর হিট হিসেবে চলে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। তো তখন তুমি বলবা এটা হচ্ছে এই দুইটার ডিফারেন্স, এটা হচ্ছে তোমার সেই ওয়েস্টেজ অ্যামাউন্ট। আরেকটা অ্যাডিশনাল এমসিকিউর ইনফরমেশন হচ্ছে যে যখন দুইটা অবজেক্ট এরকম একসাথে হয়ে যায়, মানে কোনো একটা কলিশনে যদি তুমি কখনো শুনো যে দুইটা অবজেক্ট কলিশনের পর একসাথে হয়ে গেছে, ওইটা তুমি চোখ বন্ধ করে বলতে পারবা এটা অলওয়েজ ইনইলাস্টিক হবেই, এটা কখনোই ইলাস্টিক হবে না। ওকে, ওটা সবসময় ইনইলাস্টিক হবে। আর শুধু ইনইলাস্টিকই না, ওইটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক হবে। মানে যত ইনইলাস্টিক কলিশন আছে তার মধ্যে এটার রিজনটা হচ্ছে যে তুমি এখানে ভ্যালু ধরে করবা। এভাবে তুমি ধরলা এটা হচ্ছে ফার্স্টে এত ছিল, ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল রিজন যে ধরো এরকম, এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আর মোমেন্টাম কনজারভেশন থেকে বলতে পারি এইটা সমান এত। সো ফাইনাল কাইনেটিক এনার্জিটা তুমি এখান থেকে বের করতে পারবা, উইচ ইজ 1/2 m1 v1 স্কোয়ার প্লাস 1/2 m2 v2 স্কোয়ার। তুমি যদি এইখান থেকে এই ভ্যালুগুলো বসাও এখানে, ওকে, মানে এখানে যদি সামহাউ তুমি এখানে ওই v1 এর যে কোনো একটা ভ্যালু যদি এখানে বসাও, দেখবা ওইটা এইটার থেকে তোমার ছোট আসবে, করলে এটার থেকে ছোটই আসবে। এটা তো আমি যাব না, বাট কেউ ইন্টারেস্ট থাকলে এটা একটু নিজে করে দেখতে পারো যে এখানে যদি v1 এর ভ্যালু বসাও, ওকে, তাহলে তুমি এখান থেকে একটা ছোট ভ্যালু পাবা। ওকে, এটা অলওয়েজ ইনইলাস্টিক কলিশনে হবে, অলওয়েজ পারফেক্টলি ইনইলাস্টিক হবে। ওকে, সো দুই টাইপের কোশ্চেন আমি বলে দিব, এটা ইলাস্টিক, ফাইনাল ভেলোসিটি বের করো দুইটার, অর আমি তোমাকে ডাটা দিয়ে দিব, বলবো এটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক। ওকে, তোমাকে এরকম ম্যাথও দিতে পারে, আমি বললাম এটা 2 কেজি ম্যাস 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, এটা 5 কেজি ম্যাস রেস্টে ছিল, এই দুইটা কোলাইড করার পর 2 কেজি ম্যাসটা 3 মিটার পার সেকেন্ডে চলে যাচ্ছে, তাহলে এটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক? সো এইখান থেকে তুমি আগে এই 5 কেজি ম্যাসের ভেলোসিটিটা বের করবা ইউজিং মোমেন্টাম কনজারভেশন, সেটাকে আগে বের করে নিবা। দেন তুমি দেখাবা এই পাশে 1/2 m1 u1 স্কোয়ার প্লাস 1/2 m2 u2 স্কোয়ার কত, আর এই পাশে 1/2 m1 v1 স্কোয়ার প্লাস 1/2 m2 v2 স্কোয়ার কত। যদি এটা কম আসে তাহলে ইনইলাস্টিক, আর যদি সমান আসে তাহলে ইলাস্টিক। ওকে, আজকে এই পর্যন্ত, আমাদের মিটিংয়ের টাইম শেষ।